নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য পাঠ করব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা সেই বিখ্যাত উপন্যাস প্রথম আলো। আজ এই উপন্যাসটি আমি পাঠ করেছি 322 নম্বর পৃষ্ঠা থেকে 327 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। আজ এই উপন্যাসটির 49তম পর্ব। তো চলুন শুরু করা যাক আজকের উপন্যাস। বাংলার ছোটলাট স্যার রিভার্স টমসনের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে গিয়েছিলেন মহারাজ বীরচন্দ্র। ফেরার পথে তিনি উৎকট গম্ভীর মুখ করে বসে রইলেন গাড়িতে। তার জিভে একটা তিক্ত স্বাদ। লাটভবনে তাকে কোনো অপমান করা হয়নি, কোনো রকম রাজনৈতিক চাপ দেওয়া হয়নি। নিছক সাধারণ আলাপচারিতা ও চা পান করা হয়েছে। মোট 25 মিনিট। তবু বীরচন্দ্রের মর্যাদা আহত হয়েছে। তার চোখ ফেটে জল আসছে এখন। মহারাজ বীরচন্দ্র ইংরেজিতে কথাবার্তা চালাতে পারেন, তবু তিনি শশীভূষণকেও সঙ্গে করে এনেছিলেন। একই গাড়িতে বসে আছেন শশীভূষণ। কয়েকবার মহারাজের সঙ্গে কথা বলার চেষ্টা করেও সক্ষম হলেন না। মহারাজ মুখ ফিরিয়ে রয়েছেন পথের দিকে। এমনিতে মহারাজ কৌতুকপ্রবণ। ত্রিপুরায় কখনো কখনো কোনো সাহেব শুভ দেখা করতে এলে তারা চলে যাবার পর তিনি নানা রকম মশকরা করেন তাদের চালচলন নিয়ে। যখন তিনি গম্ভীর থাকেন তখন যেন তিনি দুর্বোধ্য হয়ে যান। লাটভবনে মহারাজের সঙ্গে মহারানীরও আমন্ত্রণ ছিল, কিন্তু চন্দ্রবংশের কোনো রানী কখনো পরপুরুষের সামনে মুখ দেখায় না। মনোমোহিনী অবশ্য নেচে উঠেছিল। সে গড়ের মাঠ ও লাটপ্রাসাদ দেখতে চেয়েছিল। তাকে কিছুটা কঠোরভাবেই নিবারণ করতে হয়েছে। ছোটলাট ঠিক জিজ্ঞেস করেছিল, আপনার পত্নী আসেননি? মহারাজের বদলে শশীভূষণ উত্তর দিয়েছিলেন, তিনি ইনডিসপোজড। ছোটলাটটি বেশ লম্বা, ঋজু শরীর। মহারাজের সামনে দাঁড়ালে তাকে প্রায় আধ হাত উঁচু বলে মনে হয়। মহারাজ বীরচন্দ্র কখনো খুব লম্বা লোকের কাছাকাছি দাঁড়ানো পছন্দ করেন না। তাকে মুখ তুলে কথা বলতে হয়। রিভার্স টমসন মাঝে মাঝেই তাকাচ্ছিল মহারাজের ভুঁড়ির দিকে। ঠোঁটে লেগেছিল সামান্য হাসি। না, কোনো রকম বিদ্রূপাত্মক মন্তব্য করেনি ভুঁড়ি সম্পর্কে। হাসিটাও প্রায় অদৃশ্যই ছিল। তবু বোঝা যায় ওর নিজের চেহারা নিয়ে বেশ গর্ব আছে। ও নাকি এক সময় ভালো ক্রিকেট খেলোয়াড় ছিল, নিজেই বলল সে কথা। একটুক্ষণ থাকার পরই বীরচন্দ্রের মনে হয়েছিল, কেন এলাম? লাট সাহেব ডাকলেই আসতে হবে। যতই ছোট হোক, তিনি একটি স্বাধীন রাজ্যের সিংহাসনের অধিকারী। আর এই টমসন সাহেবটি তো রানী ভিক্টোরিয়ার একজন কর্মচারী মাত্র। তার নিবাসে কেন আসতে বাধ্য হবেন তিনি? ইংরেজ রাজপুরুষদের আমন্ত্রণ মানেই আদেশের সমতুল্য। এরা অস্ত্র বলে বলীয়ান, তাই এরা আদেশ করতে পারে। তুচ্ছ ছুতো করে ইংরেজ সরকার ত্রিপুরায় একজন পলিটিক্যাল এজেন্ট চাপিয়ে দেবার চেষ্টা করছে। রিভার্স টমসনের বিচ্ছিরি ঝোলা গোঁফ বীরচন্দ্রের মতন বীরত্বব্যঞ্জক মোচ নয়। বীরচন্দ্র ওকে দেখিয়ে দেখিয়ে মোচের ডগা পাকালেন কয়েকবার, কিন্তু ইংরেজটি তা গ্রাহ্যই করল না। অভিযোগ জানাবার কিছুই নেই, কাকেই বা জানানো যাবে? ইংরেজ শক্তি ইচ্ছে করলেই যে কোনো দিন
বীরচন্দ্রের মাথা থেকে রাজমুকুটটা ছিনিয়ে নিতে পারে। এখনও নিচ্ছে না, কিন্তু নিতে যে পারে তা মাঝে মাঝেই বুঝিয়ে দেয়। আজকের আমন্ত্রণে সূক্ষ্ম অবজ্ঞা প্রদর্শন তারই নিদর্শন। আমুদে স্বভাবের রাজা বীরচন্দ্রের মেজাজ যখন খারাপ হয় তখন 2-3 দিনেও মনের মেঘ কাটতে চায় না। সেদিন তিনি বাসস্থানে ফিরেও কথা বললেন না কারুর সঙ্গে। পরদিন কয়েকজন কবি ও গদ্যকারকে ডাকা হয়েছে। সাহিত্যপ্রেমিক মহারাজ নিজেই আগ্রহ প্রকাশ করেছিলেন। শিশির কুমার ঘোষ, হরপ্রসাদ শাস্ত্রী, অক্ষয়চন্দ্র সরকার, রবীন্দ্রনাথ ঠাকুর, দীনেশচন্দ্র সেন প্রমুখ বেশ কয়েকজন এসেছেন। দোতলার বৈঠকখানায় মহারাজ মধ্যমণি হয়ে বসলেন বটে, কিন্তু মুখমণ্ডল ম্লান। কণ্ঠস্বরে একবারও পুলকের উচ্ছ্বাস ফুটে উঠল না। তিনি শুষ্কভাবে সকলকে আপ্যায়ন করলেন, তারপর একসময় ভেতরে চলে গেলেন। পরদিন শশীভূষণ ডেকে আনলেন কীর্তনিয়ার একটি দলকে। মহারাজ কীর্তন বিশেষ পছন্দ করেন। এই দলটি শোভাবাজার রাজবাড়িতে নিয়মিত আসর বসায়। মহারাজের মনের জড়তা কাটেনি। এমন চমৎকার গান, তাও তার পছন্দ হলো না। গায়করা গেয়ে যাচ্ছে, মহারাজের কাছ থেকে কোনো বাহবা নেই। তারা রসের গান, প্রেমের গান, ভক্তির গান কত রকম ঘুরিয়ে ঘুরিয়ে শোনালো। তারপর ধরল ইদানিং জনপ্রিয় এক শ্যামা সঙ্গীত। জানো না রে মন পরম কারণ, কালিকে বল মেয়ে নয়। জানো না রে মন পরম কারণ, কালিকে বল মেয়ে নয়। ও যে মেঘের বরণ করিয়ে ধারণ, মেঘের বরণ করিয়ে ধারণ, কখনো কখনো পুরুষ হয়, কখনো কখনো পুরুষ হয়। জানো না রে মন পরম কারণ, কালিকে বল মেয়ে নয়। মহারাজ হাত তুলে সে গান থামিয়ে দিয়ে বললেন, হয়েছে হয়েছে, যথেষ্ট হয়েছে। এ আবার গান নাকি? কখনো কখনো পুরুষ হয়, কি কথার ছিরি! তোমাদের মধ্যে এখানি গান কে রচনা করল? অধিকারীটি জিভ কেটে বলল, আজ্ঞে না মহারাজ, আমরা লিখব এমন কি ক্ষমতা আছে? এটি সাধক কমলাকান্তের রচনা। মহারাজ শশীভূষণকে বললেন, এদের পাওনা গণ্ডা মিটিয়ে দাও। গায়কের দল বিদায় নেবার পর মহারাজ একটুক্ষণ ভুরু কুঁচকে তাকিয়ে রইলেন শশীভূষণের দিকে। মনে মনে প্রমাদ গুনলেন শশীভূষণ। মহারাজের মেজাজ খুবই খারাপ। এখন এখানে আর কেউ নেই। মহারাজের মেজাজের সবটা ঝাল শশীভূষণের ওপরেই বর্ষিত হবে। কখনো কোনো ইংরেজ রাজপুরুষের সঙ্গে সাক্ষাৎ হলে মহারাজের এরকম অপ্রসন্নতার পালা কয়েকদিন চলে। মহারাজ বললেন, তোমাদের কলকাতায় এসব কি অরাজকতা চলছে? জগন্মাতা কালীকে নিয়ে এইসব ফোজকেমির গান লেখা হয়, তোমরা তা সহ্য করো? কালী কেবল মেয়ে নয়, কখনো কখনো পুরুষ হয়, এসব কি যাতা কথা? মা কালী কেন পুরুষ হবেন? শশীভূষণ বুঝতে পারলেন কমলাকান্ত
কিংবা রামপ্রসাদের রচনার সঙ্গে পরিচিত নন মহারাজ। তিনি বৈষ্ণব পদাবলীর অনুরক্ত। শাক্ত কবিরা কালীকে এমন আপন বোধ করেন যে কালীকে ন্যাকা মেয়ে বলতেও তাদের মুখে আটকায় না। মহারাজকে এসব কথা সহজে বোঝানো যাবে না, বরং বকুনি খেতে হবে। শশীভূষণ বিনীতভাবে বললেন, পুরুষ মানে এখানে ঠিক পুরুষ বোঝানো হয়নি, পৌরুষের শক্তি। সবই তো একই শক্তির প্রকাশ। মহারাজ আরও বিরক্ত হয়ে বললেন, একই শক্তি মানে? কলকাতায় এসে শুনছি, কাগজেও পড়ছি, ঈশ্বর নাকি এক ও নিরাকার। ঠাকুর দেবতারা সব মিথ্যে। এত বড় বড় মন্দির বানিয়ে কালী, দুর্গা, শিব, বিষ্ণুর পূজা করছি, তা সব মিথ্যের পূজা। আগে ব্রাহ্মরা সেরকমই বলে বটে, ওরা মূর্তি পূজায় বিশ্বাস করেন না। ব্রাহ্মরা বিশ্বাস করে না, তুমি বিশ্বাস করো? আমি ব্রাহ্ম সমাজে এখন আর যাই না। আমি তা জানতে চাইছি না। তুমি ঠাকুর দেবতায় বিশ্বাস করো কি না সেটা জানতে চাইছি। তোমার বাড়িতে গৃহদেবতার পূজা হয়? তুমি মন্দিরে গিয়ে গড় করো? মহারাজ, পারিবারিকভাবে আমরা বৈষ্ণব। সংস্কার বলে ঠাকুর দেবতার মূর্তির সামনে বহুবার গড় করেছি, তা সত্যি। তবে অপরাধ নেবেন না মহারাজ, আমার এখন মনে হয় মূর্তিগুলি সব প্রতীক। কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী এরা সব এক একটি শক্তির প্রতীক। প্রতীক? এসব হলো নাস্তিকের কথা। প্রতীক না ছাই। উদয়পুরের ত্রিপুরা সুন্দরী জাগ্রত দেবী কালীঘাটের মন্দিরে 1000 বছর ধরে মানুষে পুজো দিচ্ছে। এ কি এমনি এমনি? আমি বৃন্দাবনে রাধাকৃষ্ণ মন্দিরে মূর্তির চোখে জল দেখেছি। আমাদের দেবতাদের যারা মিথ্যে বলে তারা কুলাঙ্গার। কলকাতা শহরে ম্লেচ্ছদের রাজত্ব। এখানে যে যা খুশি বলতে পারে। আমার ত্রিপুরায় এমন কথা কেউ উচ্চারণ করে না। তোমরা ইংরেজদের পা চাটবে, একদিন সবাই খ্রিস্টান হয়ে যাবে। একটুক্ষণ চুপ করে রইলেন মহারাজ। তার ঘন ঘন নিঃশ্বাস পড়ছে, মুখখানি রক্তিম। আবার শশীভূষণের দিকে তাকিয়ে তিনি ঈষৎ সংযত স্বরে বললেন, আচ্ছা শশী মাস্টার, আমাকে একটা জিনিস বুঝিয়ে দাও তো। আমাদের হিন্দুদের ঈশ্বর যে নিরাকার, এটা বেরুলো কার উর্বর মস্তিষ্ক থেকে? আমাদের বাপ ঠাকুরদা 14 পুরুষ শিব, বিষ্ণু, কালী ঠাকুরের পুজো করে এলো। তারা কি সব মূর্খ ছিল? শশীভূষণ খুব নিচু গলায় বললেন, মহারাজ, এ বিষয়টা তো আমি ভালো জানি না। তবে যতদূর যা পড়েছি, আমাদের উপনিষদে তো ঈশ্বরের কোনো রূপের কথা নেই। ব্রহ্মা, বিষ্ণু, শিব এই 3 প্রধান দেবতাও কখনো কখনো ধ্যানে বসেন। এরা যার ধ্যান করেন তিনিই পরমেশ্বর। তার তো কোনো শরীর বা মূর্তির কথা কোথাও পাওয়া যায় না। মহারাজ বললেন, বেশ, হিন্দুর পরমেশ্বর নিরাকার। মুসলমান আর খ্রিস্টানেরও তো নিরাকার ভজনা, তাই না? এই 3 নিরাকার কি আলাদা আলাদা, না এরাও এক? যদি এক হয় তাহলে আলাদা আলাদা এতগুলি ধর্ম থাকার মানে কি? শশীভূষণ বললেন, সাধারণ বুদ্ধিতে মনে হয় কোনো মানে নেই। মানুষ মাত্রেই ঈশ্বরের সন্তান। তাহলে সব মানুষেরই এক ঈশ্বর, ধর্মও এক হওয়া উচিত। কিন্তু মুশকিল হচ্ছে কি, তাহলে পুরোহিত, মোল্লা, পাদ্রীদের ব্যবসার খুব অসুবিধে হয়।
তাই তারা মানুষের মধ্যে এত বিভেদ তৈরি করে রাখে। মহারাজ হঠাৎ অপ্রাসঙ্গিকভাবে জিজ্ঞেস করলেন, সেই মেয়েটি কোথায় গো? শশীভূষণের মধ্যে বক্তৃতার আবেগ এসে গিয়েছিল। থতমত খেয়ে চুপ করে গেলেন। মহারাজ আবার বললেন, সেই যে সুতো না দড়ি, কি যেন নাম মেয়েটির, তাকে ডাকো না। আজ রাতে সে আমার শিয়রে বসে গান শোনাবে। দিব্যি ওর গানের গলা। শশীভূষণ ইতস্তত করে বললেন, মহারাজ সে তো অসুস্থ হয়ে শুয়ে আছে। মহারাজ বললেন, সে কি এখনও অসুস্থ? ডাক্তার কবরেজ দেখাওনি? অমন গুণী ছুকরিটাকে মেরে ফেলবে নাকি? কি রোগ হয়েছে তার? শশীভূষণ বললেন, জ্বর, মাঝে মাঝে ছাড়ে, আবার মাঝে মাঝে বেড়ে যায়। মহারাজ মাথা নাড়তে নাড়তে বললেন, এতদিন ধরে জ্বর? হুম, এ তো মোটেই ভালো নয়, মোটেই ভালো নয়। মহারাজ উঠে দাঁড়িয়ে বললেন, চলো তাকে দেখে আসি। শশীভূষণের মুখ বিবর্ণ হয়ে গেল। ভূমিসুতার অসুখের ব্যাপারে তাকে মিথ্যে কথা বলতে হয়েছে অনেক। মহারাজ নিজে গিয়ে দেখলেই সব বুঝে যাবেন। মরিয়া হয়ে তিনি বললেন, মহারাজ আপনি কেন যাবেন? আমি বরং দেখি তাকে এখানে আনা যায় কি না। মহারাজ বললেন, না না, জ্বর গায়ে তাকে আসতে হবে না। আমি তার রোগটা একটু দেখে নিই, কিছু ওষুধও দিতে পারি। শশীভূষণের ঘরের পাশ দিয়ে নিচে নামবার সিঁড়ি। মহারাজ জুতো খটখটিয়ে বারান্দা পার হয়ে সেই সিঁড়ির মুখে এসে থমকে দাঁড়ালেন। নিচের বৃত্তমহল অন্ধকার, ওপর থেকে কিছুই দেখা যায় না। শশীভূষণ বললেন, আমি একটা বাতি নিয়ে আসি বরং। মহারাজ হেসে বললেন, বয়েস? 3 দিন পর এই প্রথম মহারাজের ওষ্ঠে একটু হাসির রেখা দেখা গেল। তিনি শশীভূষণের পিঠে একটা হাত রেখে হাসতে হাসতে বললেন, নিজের বয়সটার কথা এখনও মাঝে মাঝে ভুলে যাই, বুঝলে মাস্টার। যৌবনকালে আমার খুব দৌরাত্ম্য ছিল। বৃত্তমহলে গিয়ে প্রায় উঁকি ঝুঁকি মারতাম। তেমন তেমন রূপসী দাসী দেখলে নিয়ে আসতাম ওপরে, কিন্তু যে বয়সে যা মানায়। এখন বুড়ো হচ্ছি, এখন একটা দাসীর ঘরে যাওয়াটা কি আমার পক্ষে শোভা পায়? ঝোঁকের মাথায় যাচ্ছিলাম বটে, কিন্তু তুমি আমায় নিষেধ করনি কেন? যে সে লোক তো নই, আমি একজন মহারাজ তো বটে, তোমার মনিব। আমি একটা ভুল করে ফেললে তোমার কি বাধা দেওয়া উচিত ছিল না? এই বয়সে মান সম্মানের ব্যাপারটা খুব বড়। কোনো উত্তর দেবার বদলে এখানে নীরব থাকাই শ্রেয়। শশীভূষণ ঘাড় হেঁট করে রইলেন। মহারাজ তর্জনী তুলে বললেন, 3 দিনের মধ্যে মেয়েটিকে সারিয়ে তোলো, ভালো চিকিৎসক দেখাও। পয়সা কড়ির ব্যাপারে কার্পণ্য করো না। অমন একটি রত্ন ছাই গাদায় পড়ে থাকবে কেন? ওকে সুস্থ করে আমার ঘরে পাঠিয়ে দিও। মহারাজ নিজের মহলে ফিরে যাবার পর শশীভূষণ স্বস্তির নিঃশ্বাস ফেললেন। সাময়িকভাবে নিষ্কৃতি পাওয়া গেল বটে, কিন্তু ভূমিসুতা রীতিমতন একটি সংকট সৃষ্টি করে ফেলেছে। মহারাজ বীরচন্দ্রও ভূমিসুতার কথা ভুলে যাচ্ছেন না। ভূমিসুতাও কিছুতেই মহারাজের কাছে যাবে না। প্রথমে সে বলেছিল বৈঠকখানা ঘরে সে গান শোনাতে যাবে না, এখন সে পুরোপুরি বেঁকে বসেছে। এখন সে বলছে মহারাজের সামনেই সে আর যাবে না কখনো। এর মধ্যে সে নিশ্চয়ই মহারাজ সম্পর্কে অনেক কিছু জেনেছে, কিন্তু
মিথ্যে অসুখের কথা বলে আর কতদিন চালানো যাবে? অন্য দাসদাসীরা জানে, এমনকি মনোমোহিনীও জানে যে ভূমিসুতা অসুস্থ নয়। এ খবরটা কানে গেলে মহারাজ তো শশীভূষণের ওপরেই খড়গহস্ত হবেন। মিথ্যে ভাষণের জন্য দায়ী করবেন শশীভূষণকে। ভূমিসুতা মেয়েটিও দারুণ জেদি। শশীভূষণ তাকে কিছু বোঝাতে গেলেই সে বলে, আমাকে অন্য কোথাও পাঠিয়ে দিন। কিন্তু কোথায় পাঠানো যাবে ওকে? শশীভূষণের পৈতৃক বাড়িতে ফিরিয়ে দিয়ে আসার জন্য কোনো অসুবিধে ছিল না, কিন্তু মহারাজের নেক নজরে পড়ে গেছে। মহারাজ ওর খবর জানতে চাইলে কি উত্তর দেওয়া যাবে? এর মধ্যে মহারাজ একদিন শশীভূষণদের বাড়ি দেখতে গিয়েছিলেন। মেজ বৌঠানের অনুরোধে রানী মনোমোহিনীকে একদিন ও বাড়িতে পাঠাবার কথা বলা আছে। ওখানে ভূমিসুতাকে লুকিয়ে রাখা যাবে না। ভূমিসুতা এ বাড়ি ছেড়ে চলে গেছে, এ কথাটা বলা যেতে পারে, কিন্তু শশীভূষণেরই বাড়িতে তাকে আশ্রয় দেওয়া হয়েছে। এত বড় মিথ্যেটা ধর্মে সইবে না। এই চিন্তাটা শশীভূষণের মনে সবসময় দংশন করে। ভূমিসুতা সামান্য এক দাসী, তার কথা সারাদিন মনে রাখতে হবে কেন? শশীভূষণ অনেকগুলি বছর কোনো রমণীর চিন্তাই মনে স্থান দেননি। সুহাসিনী চলে গেছে 6.5 বছর আগে, মাত্র 5 বছরের বিবাহিত জীবন, কিন্তু সেই 5 বছরেই নারী সম্পর্কে ধারণার বিপুল পরিবর্তন ঘটে গেছে শশীভূষণের জীবনে। সুহাসিনী রূপ লাবণ্যময়ী, কিছু কিছু লেখাপড়াও জানত। বিয়ের সময় সে নিতান্ত বালিকা ছিল, তখন সে পঞ্চদশী। শশীভূষণ প্রাণ ঢেলে ভালোবেসেছিলেন। সুহাসিনীর কোনো স্বাদ কখনো অপূর্ণ রাখেননি। তাকে নিয়ে বেড়াতে গেছেন দার্জিলিং, নেপাল। কার্থ-বাটসনের দোকানে বলা ছিল, নতুন কোনো ফরাসি সুগন্ধি এলে বাড়িতে পাঠিয়ে দিতে। প্রতি রাতে শশীভূষণ স্ত্রীকে ইংরেজি ও সংস্কৃত কাব্য পাঠ করে শোনাতেন। একজন স্বামী তার স্ত্রীকে যতখানি দিতে পারে তা সব যদি উজাড় করে দেয়, তারপরেও যদি সে স্ত্রীর মন সে না পায়, তাহলে মানুষের উপর বিশ্বাস থাকে কী করে? শুধু ভালোবাসা নয়, শশীভূষণের পৌরুষেও কোনো ঘাটতি ছিল না। অন্য নারীরা তার প্রতি আকৃষ্ট হতো, কিন্তু তিনি সুহাসিনী ছাড়া আর কারুকে জানতেন না। তারপর যখন সুহাসিনীর হঠাৎ ভেদবমি শুরু হলো, 2 দিনের মধ্যেই শেষ নিঃশ্বাস পড়ল, তখন শশীভূষণ কোনো শোক অনুভব করলেন না। তার আগেই তার মন সুহাসিনীর প্রতি অসাড় হয়ে গিয়েছিল। মৃত্যুর 3 মাস আগে শশীভূষণ জানতে পেরেছিলেন, শুধু জানা নয়, স্বচক্ষে দেখেছিলেন সুহাসিনী তার মামাতো ভাই অনঙ্গ মোহনের প্রতি গভীরভাবে আসক্ত। গুপ্ত লীলা চলছিল তাদের মধ্যে। প্রথম জানার পর আঘাতের তীব্রতায় সংজ্ঞাহীন হয়ে পড়েছিলেন শশীভূষণ। তারপর তিনি আর কখনো সুহাসিনীর মুখের দিকে তাকাননি। অনঙ্গমোহন তার তুলনায় অতি সাধারণ একজন মানুষ, তবু সে একজনের কাছে হেরে যাবার গ্লানি শশীভূষণের কখনো কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। নারী জাতি সম্পর্কেই তার বিতৃষ্ণা এসে গিয়েছিল। সুহাসিনীর জামা কাপড়, ব্যবহৃত জিনিসপত্র সব তিনি বিলিয়ে দিয়েছেন। গয়নাগাটি বিক্রি হয়ে গেছে। ওর কোনো চিহ্ন আর রাখতে চাননি শশীভূষণ। সুহাসিনীর কোনো ছবিও নেই।
তবু শশীভূষণের বুকের মধ্যে রয়েছে একটা বিরাট ক্ষত। সে ক্ষতের কথা তিনি আর কারুকে জানতে দেননি, তাতে যে তারই পরাজয়। সেই অনঙ্গমোহন কিন্তু এখনও দিব্যি হেসে খেলে বেড়ায়। সুহাসিনীর জন্য সে কতটা শোক করেছে কে জানে। তবে চিরকালের মধ্যেই সে যে সুহাসিনীর কনিষ্ঠা ভগ্নী তরঙ্গিনীর সঙ্গে একই রকম গোপন প্রণয় সম্পর্ক পাতিয়েছিল তা শশীভূষণ স্পষ্ট টের পেয়েছিলেন। এই তরঙ্গিনীর সঙ্গে আবার শশীভূষণের বিবাহের প্রস্তাব উঠেছিল। কি ভয়ঙ্কর ব্যাপার! বিবাহের চিন্তা শশীভূষণ তার মন থেকে একেবারে মুছে ফেলেছেন। প্রথম দিকে ভূমিসুতাকে নিয়ে কোনো ঝঞ্ঝাট ছিল না। সে নিজে থেকে কোনো কথা বলে না, নিঃশব্দে ঘরের কাজ করে যায়। যথা সময়ে ঠিক ঠিক জিনিসটি গুছিয়ে রাখে শশীভূষণের জন্য। শশীভূষণ কোনো দিন দাসদাসীদের সঙ্গে প্রয়োজনের অতিরিক্ত একটিও কথা বলেনি। ঘরের কাজ সে করে, সে দাস বা দাসী তাতে কিছুই আসে যায় না। বছর কয়েক আগেকার সেই বড় অসুখটার পর শশীভূষণ বেশি ঝাল বা তেল মশলা দেওয়া খাবার খেতে পারেন না। তার বড় বৌঠান সেই জন্য ভূমিসুতাকে এখানে পাঠিয়ে দিয়েছিল। সে শশীভূষণের ঠিক উপযোগী খাদ্য রেঁধে দেয়। কিন্তু যার কাজ রান্না করা তার আবার গান জানার দরকার কি? মহারাজের মহলে গিয়ে গান শুনিয়েই তো মেয়েটি যত বিপত্তি বাঁধিয়েছে। রাঁধুনি বা দাসী থেকে মহারাজের রক্ষিতার পদ পেতে অনেকেই লালায়িত হয়, কিন্তু এ মেয়ে যে সেদিকেও কোনো ঝোঁক নেই। রাত্রিরে এক গেলাস গরম দুধ দিতে আসে ভূমিসুতা। যথারীতি অন্য দিনের মতন একটি টিপয়ের ওপর গেলাসটি রেখে তার উপর একটি রেকাবি ঢাকনা দিয়ে বেরিয়ে যাচ্ছে ভূমিসুতা। বিছানায় আধশোয়া হয়ে শশীভূষণ বললেন, দাঁড়াও। ভূমিসুতা থেমে গেল। শশীভূষণের ঠিক মুখোমুখি দাঁড়ালো না, এক পাশে ফিরে রইল। নীল রঙের শাড়ি পরা, পায়ে আলতা। একজন ফটোগ্রাফারের চোখ দিয়ে মেয়েটির মুখ ও দাঁড়াবার ভঙ্গি লক্ষ্য করল শশীভূষণ। ফুলের বাগানে দাঁড় করিয়ে একদিন ওর ছবি তিনি তুলেছিলেন, তার চেয়ে এখন যেন কিছুটা পরিবর্তন ঘটে গেছে ওর শরীরে। কুসুম কলিটি এখন যেন প্রস্ফুটিত হয়েছে। শশীভূষণ বললেন, শোনো, মহারাজ আজও তোমার খোঁজ করছিলেন। আর কতদিন অসুখের ছুতো করে কাটাবে? মহারাজকে গান শোনাতে তোমার আপত্তি কি? ভূমিসুতা বলল, না, আমি পারবো না। তার কণ্ঠস্বর মৃদু অথচ দৃঢ়, যেন এর অন্যথা হবার নয়। শশীভূষণ আবার বললেন, পারবো না বললে কি চলে? মহারাজের যখন ঝোঁক চেপেছে, একদিন না একদিন তো যেতেই হবে। ভূমিসুতা বলল, আপনি আমাকে অন্য কোথাও পাঠিয়ে দিন। শশীভূষণ বললেন, কোথায় পাঠাবো? ভূমিসুতা চুপ করে গেল। পৃথিবীতে যার কেউ নেই, যে মেয়ে কোনো পথই চেনে না, সে কি করে জানবে অন্য কোথায় তার আশ্রয় জুটবে? শশীভূষণ বললেন, মহারাজকে আমি কতদিন আটকে রাখতে পারবো জানি না। উনি 3 দিন সময় দিয়েছেন। কাল ডাক্তার এসে তোমায় পরীক্ষা করবে। ভূমিসুতা এবার শশীভূষণের দিকে পুরোপুরি ঘুরে দাঁড়ালো। দ্বিধাহীনভাবে তার চোখে চোখ রেখে বলল, আমি একটা ছুরি জোগাড় করে রেখেছি। কেউ যদি আমাকে গান গাইবার জন্য জোর করে, আমি আমার গলার নালিটা কেটে দেব। শশীভূষণ স্তম্ভিতভাবে তাকিয়ে রইলেন।
ভূমিসুতা যে বাঙালি নয় তা হঠাৎ হঠাৎ এক একটি ঝলকে প্রকাশ পায়। কোনো সাধারণ ঘরের বাঙালি মেয়ে এমনভাবে কথা কইতে পারে না। পুরুষদের সামনে তো তাদের মুখই ফোটে না। বেশ কিছুক্ষণ অপলকভাবে তাকিয়ে রইলেন শশীভূষণ, যেন বহুকাল পরে তিনি একটি নারীকে পরিপূর্ণভাবে দেখছেন। এ মেয়ে যেন ছদ্মবেশে এখানে লুকিয়ে রয়েছে। এ তো দাসী হতে পারে না। হাত বাড়িয়ে তিনি বললেন, কই ছুরিটা কোথায়, আমায় দাও। ভূমিসুতা বলল, সেটা লুকিয়ে রেখেছি। আবার একটুক্ষণ চুপ করে রইলেন শশীভূষণ। একবার ভাবলেন এক্ষুনি নিচে গিয়ে ওর ঘর থেকে ছুরিটা উদ্ধার করা উচিত। হুট করে যদি ঝোঁকের মাথায় কিছু করে বসে। কিন্তু বিছানা থেকে নামলেন না শশীভূষণ। দ্বিতীয় চিন্তায় মনে হলো একটি ছুরি সঙ্গে থাকলেই যেন এই মেয়েকে মানায়। আপন মনে বললেন, আমি কখনো তোমার গান শুনিনি। কেমন গাও তুমি? কার কাছে শিখেছ? ভূমিসুতা বলল, আমার বাবার কাছে। এখন নিজে নিজে শিখি। শশীভূষণ বললেন, নিজে নিজে গান শেখা যায়? কেন শেখো? কার জন্য? ভূমিসুতা মুখ নিচু করে খানিকটা দ্বিধার সঙ্গে বলল, ভগবানের জন্য আর নিজের জন্য। শশীভূষণ অবাক হয়ে মেয়েটিকে দেখলেন সম্পূর্ণভাবে। তিনি বললেন, মহারাজাকে না হয় নাই শোনালে, তুমি আমাকে, শুধু আমাকে একটা গান শোনাবে ভূমিসুতা? আমি জোর করব না। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরের দিন নতুন কোনো পর্ব, নতুন কোনো গল্প, নতুন কোনো উপন্যাস নিয়ে হাজির হব আপনাদের কাছে। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সমৃদ্ধ করবেন, যাতে নতুন কোনো গল্প বা উপন্যাস প্রকাশের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যেতে পারি। ধন্যবাদ।